লোকগুলো শিহাবের কথায় দমে যায়, ফাঁকা ঢোক গিলে মাথা নত করে সেখান থেকে প্রস্থান ঘটায়। তাদের চলে যেতে দেখে শিহাব ধীর কদমে এগিয়ে যায় অরিনের দিকে। অরিনের সামনে হাঁটু করে ফ্লোরে বসে, আলতো হাতে মুখমণ্ডলের উপর মুখোশটি খুলে দেয়। অরিন সাথে সাথে চোখ উঠিয়ে সামনে তাকায়। সম্মুখে থাকা মানুষটিকে দেখে আপনা আপনি চোখ বড় বড় হয়ে যায় অরিনের। শিহাব মুচকি এসে অরিনের মুখ থেকে চেপচি সরিয়ে দেয়, আলতো গলায় বলল। ওয়েলকাম ম্যাডাম। অরিন বিস্ময় বিভূত হয়ে তাকিয়ে রইল শিহাবের দিকে, অবাক হয়ে বলে উঠছে, আপনি? আমার অরি কই? কোথায় নিয়ে গিয়েছে ওকে? তোরা থাকতে কি করে এরকমটা হলো? উত্তর দে। হুঙ্কার ছেড়ে একের পর এক থাপ্পড় দিয়ে বলতে থাকে রৌদ্র। মার খেতে খেতে থাকা লোকটাও ভয়ে তটস্থ। রৌদ্রকে কি বলবে তারা? তারা তো ঠিকই নজর রেখেছিল অরিনের উপর, কিন্তু হুট করে কি থেকে কি হয়ে গেল তারাও বুঝতে পারছে না। তারা অরিনের নিখোঁজ হওয়ার খবর পেতেই খোঁজাখুঁজির তোড়জোড় চালিয়েছে। রাস্তায় থাকা সিসি ফুটেজ দেখে অরিনকে কিডন্যাপ করা গাড়িটির নম্বরও পেয়েছে। তারা এখন সেই গাড়িটির জিপিএস ট্র্যাক করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যদি কোনোভাবে ট্র্যাক করতে পারে তাহলেই খুব সহজেই তারা অরণ্যের অবধি পৌঁছতে পারবে। কিন্তু এসবও যেন রৌদ্রের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছে সকলকে। অনেক চোখ মুখ লাল করে কম্পিউটারে বসে আছে। সে কখন থেকে মন মনে চাইছে মনটা যেন সুস্থ থাকে। রৌদ্র কিছুটা দম নেয়, চোট কামড়ে ঘাড়ের পেছনে হাত দিয়ে ম্যাসেজ করতে থাকে। অতঃপর আরেক হুঙ্কার ছেড়ে বলে উঠছে, আমার সানশাইনের যদি কিছু হয়, আই সোয়ার তোদের সব কটাকে আমি নিজ হাতে জবাই করব। লোকগুলোর এরূপ হুঙ্কারে শুষ্ক ঢোক গিলে আবারও মনোযোগ দেয় নিজেদের কাজে। তখনই তাদের মধ্যে একজন চেঁচিয়ে ওঠে, বস, লোকেশন পেয়েছি। লোকটা বলতে দেরি, রৌদ্র আসতে দেরি নেই। সে কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠা লোকেশনটি দেখে নিয়ে চোয়াল শক্ত করে সেখান থেকে বেরিয়ে পড়ে। অনেকও ছোটে তার সঙ্গে। কি ম্যাডাম, সারপ্রাইজ হলে? বলেছিলাম না আমাদের আবার দেখা হবে। কেন ধরে এনেছেন আমায়? শিয়াব বাঁকা হাসে। অরিনের মুখের উপর পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে নিলে অরিন দূরে সরে যায়। শিয়াব একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে, ছান্দা স্বরে বলে, এখন এতটুকু স্পর্শ সহ্য হচ্ছে না তোমার, অথচ আর কিছুদিন পর তোমার সর্বাঙ্গে শুধু আমার, কেবলমাত্র আমার স্পর্শ থাকবে ম্যাডাম। অরিন আটকে উঠছে, পরপর শুকনো ঠোক গেলে। মানে? শিহাব অরিনের আরেকটু কাছে চলে আসে, হাসকি স্বরে বলল, মানে আরেকটু পর তুমি আমার বউ হবে জানেমান। তৎক্ষণাৎ পেছন থেকে ভেসে আসে এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। ওকে বিয়ে করার মতো কলিজা আছে তোর? দেখিস আবার বিয়ে করতে গিয়ে একেবারে মরে টরে যাস না যেন। তৎক্ষণাৎ পেছন থেকে ভেসে আসে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। শিহাব সঙ্গে সঙ্গে পেছন ফিরে কিছু বুঝে ওঠার আগে তার নাক বরাবর এলো পাথরে ঘুষি পড়তে থাকে। রৌদ্র তার শরীর সর্বশক্তি দিয়ে মেরে যাচ্ছে শিহাবকে। অনেক ছুটে এসে অরিনকে বুকে জড়িয়ে ধরে, আস্তে ধীরে খুলে দেয় বোনের হাত পা। অরিনও ভাইকে পেয়ে কাঁদতে শুরু করে একাধারে। অন্যদিকে রৌদ্র এখনও মেরেই যাচ্ছে শিহাবকে। শিহাব যেন রৌদ্রের সাথে কিছুতে পেরে উঠছে না। রৌদ্রের হাতে গায়ে শিহাবের মুখের রক্ত লেগে যাচ্ছে, তাই অবস্থা। তখনই কানে ভেসে আসে অরিনের ধিমি স্বর, রোদ ভাই? হঠাৎই পরিচিত ডাকে। রৌদ্রের হাত দুটো তৎক্ষণাৎ থেমে যায়। শরীরের শিরা উপশিরা বয়ে যায় মৃদু ঝংকার। মনে পড়ে যায় এখানে অরিনের উপস্থিতির কথা। সাথে সাথে শিহাবের কলার ছেড়ে দেয় সে। পাশে থাকা তার লোকগুলোকে চোখ দিয়ে ইশারায় শিহাবকে নিয়ে যেতে বলে। লোকগুলো রৌদ্রের ইশারায় মোতাবেক কাজে লেগে পড়ে। অন্যদিকে অরিন এখনও হতভম্ব হয়ে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। তার যেন বিশ্বাসই হচ্ছে না তার রোদ ভাই কাউকে মারতেও পারে। তার উপর রোদ ভাইয়ের গায়ে রক্ত দেখে তার হাত পা কাঁপছে। ওর রক্ত যে তার মারাত্মক ফোবিয়া। অরিনের চোখের সামনে সবকিছুই কেমন আবছা হয়ে আসছে। নিভু নিভু চোখে রৌদ্রের দিকে তাকিয়ে যেই না মাথা ঘুরে পড়তেই নিবে, অমনি রৌদ্র তাকে খপ করে ধরে নেয়। অরিন নিভু নিভু চোখে তাকিয়ে রয় রৌদ্রের দিকে। রৌদ্র অরিনের গালে হালকা চাপড় দিয়ে বিচলিত কণ্ঠে বলতে থাকে, জান বাচ্চা, চোখ খোল, টাকা আমার দিকে শোনা। কিচ্ছু হবে না তোর। আমি থাকতে তোর গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না। এই এই জান বাচ্চা, কোথায় কষ্ট হচ্ছে তোর? অরিন আর কি বলবে? ফোবিয়ার কারণে সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় তার। রৌদ্র ভাইয়ের বাহু জোরেই। জান বাচ্চা, চোখ খোল, টাকা আমার দিকে শোনা। কিচ্ছু হবে না তোর। আমি থাকতে তোর গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না। হেই হেই জান বাচ্চা, কোথায় কষ্ট হচ্ছে তোর? অরিন আর কি বলবে? ফোবিয়ার কারণে সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় তার। রোদ ভাইয়ের বাহু জোরেই।
রৌদ্র অরিনের জ্ঞান চলে যাওয়ার অস্থির হয়ে উঠছে। অরিনের দুগালে হালকা চাপড় দিতে থাকে, কিন্তু না, অরিনের কোনো হুঁশ নেই। রৌদ্র আর দেরি না করে অরিনকে পাজা কোলে তুলে নেয়, হেঁটে চলে গাড়ির দিকে। অনেককেও চোখ দিয়ে ইশারা সঙ্গে সঙ্গে আসতে বলে। রৌদ্র গাড়ির ব্যাক সিটে চলে যায়, অরিনকে কোলে নিয়ে অনেককে আদেশে সুরে বলল। অনেক ড্রাইভ কর। সম্মতি জানায়, দ্রুত পদে বসে পড়ে ড্রাইভিং সিটে। অতঃপর কালে বিলম্ব না করে গাড়ি স্টার্ট দেয়। রৌদ্র অরিনের নিশ্চল মুখশ্রীর দিকে অনিমেষ চোখে তাকিয়ে রয়। তার চোখ বেয়ে অরিনের গালের উপর গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জল। রৌদ্র সময় নিয়ে পলক্ষীন তাকিয়ে থাকে সেই অশ্রুকণার দিকে। যত্নের সহিত দু আঙুল সাহায্যে মুছে দেয় অবলীলায় পড়িয়ে থাকা অশ্রুকণাগুলো। পরে হালকা নাক টেনে জ্ঞানহীন অরিনের মাথায় আলতো হাতে হাত বুলিয়ে দিতে থাকে। অনেক ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে লুকিং গ্লাসে এসবই দেখছিল। পরে একটি দীর্ঘশ্বাস ফেলে আবারও মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। অনেকের মাথায় এখন অসংখ্য চিন্তা। কিভাবে বাসা অরিনের সাথে হওয়া দুর্ঘটনার কথা বলবে, কিভাবে সবটা সামাল দিবে। অনেক এখন এসব ভাবনা মশগুল। তখন পেছন থেকে রৌদ্রের রাজবাড়ি কঞ্চ কানে আসে তার। অনেক, গাড়ির সামনের ড্রয়ারে পানির বোতল আছে, পাস কর। আর সামনে যে হসপিটাল আগে আসবে সেখানে গাড়ি থামাবি। অনেক সবটা শোনে, ঘাড় নাড়িয়ে এক হাত গাড়ির স্টিয়ারিংয়ের উপর রাখে, অন্য হাত দিয়ে পানি এগিয়ে দেয় ব্যাক সিটে। রৌদ্র পানি নিয়ে নিজের পকেটে থাকা রুমালটি বের করে ভিজিয়ে নেয় কিছুটা। ভেজা রুমাল দ্বারা ধীরে ধীরে মুছে দেয় অরিনের মুখমণ্ডল। কাজ শেষ করে রৌদ্র এবার অরিনের পালস রেট চেক করে। এক হাত দিয়ে অরিনের পালস চেপে ধরে অন্য হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে থাকে। অরিনের পালস রেট বেড়ে গিয়েছে অনেকটা। রৌদ্র চিন্তায় আবারও হাঁসফাঁস করে ওঠে, অনেককে আবারও তাড়া দিতে থাকে। অনেক, গো ফাস্ট। অনেক কিছু না বলে শুধু মাথা ছাকায়। তারপর প্রায় 20 মিনিটের মাথায় তারা পৌঁছে যায় একটি হসপিটালে। রৌদ্র কোনোরূপ সময় নষ্ট না করে অরিনেরকে ফের কোলে তুলে হাঁটা ধরে হসপিটালের ভেতরে। অনেক এবার রৌদ্রের পথ আটকায়, কাতর চোখে তাকায় ভাইয়ের দিকে। রৌদ্র অনেকের হাবভাবে ফ্রিকুচকায়, মেজাজ দেখিয়ে বলে। হোয়াট? পথ আটকে দাঁড়িয়েছিস কেন? অনেক আমতা আমতা করে কাতর গলায় বলে। ভাইয়া বলছিলাম কি, মনুকে না হয় আমি নিয়ে যাই ভেতরে। রৌদ্রের মেজাজ মুহূর্তে বিগড়ে যায়, চোখ শক্ত করে ধমকে বলল। এটা নাটক করবার মতো সময় না অনেক, সর সামনে থেকে। আর এমনিতেও কয়েকদিন পর থেকে ও সব কিছু আমিই করব, সো ধরে নে এটা প্রি ওয়ার্ক। কথা শেষ হওয়া মাত্র আর এক মুহূর্ত দেরি করল না রৌদ্র। গটগট পায়ে এগিয়ে যায় হসপিটালের ভেতর। অন্যদিকে পেছন থেকে হতবিহ্বল এখনও হয়ে দাঁড়িয়ে আছে অনেক, ভাবছে। কি বলো রোদ ভাইয়া, এটা তার প্রি ওয়ার্ক মানে? বনুর জন্য তার রোদ ভাইয়ের মাথাটা কি একেবারে গেল নাকি? অনেক রৌদ্রে যাওয়ার দিকে তাকিয়ে আছে এখনো, নিজ চোখে অবলোকন করছে একজন উন্মাদ প্রেমিকের উন্মাদনা। তার বন্ধুর জন্য রোদ ভাইয়ের এমন পজিটিভনেস, কেয়ারিং বিহেভিয়ার দেখে অনেক মুগ্ধ। প্রতিটা ভাই নিজের আদরের বোনের জন্য হয়তো নিঃসন্দেহে রৌদ্রের মতো মানুষকে চাইবে। অনেক মুখে প্রশান্তির হাসি টানে, মনে মনে ধোয়া করে। এই জুটি যেন সারাজীবন অটুট থাকে। রৌদ্র অরিনকে নিয়ে একটি কেবিনে চলে আসে। সেখানে আগে থেকে দুজন নার্স উপস্থিত ছিল। নার্স দুজন রৌদ্রকে দেখে হা করে তাকিয়ে থাকে। রৌদ্র তাদের দিকে ভ্রুক্ষেপ না করে নিজের পরিচয় দেয়। নার্সরাও আর তেমন কোনো বাধা দেয় না তাকে। রৌদ্র অরিনকে বেঁধে শুয়ে দেয়, অতঃপর নিজে শুরু করে অরিনের ট্রিটমেন্ট। রৌদ্র প্রথমে অরিনের প্রেশার চেক করে, বলে নার্সের দিকে না তাকিয়েই বলল। গিভ মি দ্য স্টেথোস্কোপ। রৌদ্র প্রথমে অরিনের প্রেশার চেক করবে বলে নার্সের দিকে না তাকিয়ে বলল। নার্স দুজনের কেউই কি শুনলো সেই কথা? না, শুনলো না তো। এই যে এখনও তারা কেমন হা করে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। রৌদ্র এবার তাদের দিকে দৃষ্টি আনে, সঙ্গে সঙ্গে আবারও মেজাজ ছাড়ায় ও কর্কশ গলায় খেকিয়ে বলতে থাকে। স্টপ স্টেয়ারিং মে লাইক দিস, আই এম নট অ্যান এলিয়েন। কাজ করতে না পারলে এখান থেকে বের হন দুজন, আর শীঘ্রই অন্য কাউকে পাঠান। নার্স দুজন রৌদ্রের কথায় হকচকিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করে। রৌদ্র আবারও খেকিয়ে ওঠে। কি হলো, জান এখান থেকে? নার্স দুজন এবার আমতা আমতা করে। একজন মিনমিনি অপরাধী সুরে বলল। সরি স্যার, আর হবে না, এই নিন স্টেথোস্কোপ। বলে স্টেথোস্কোপটি এগিয়ে দেয় রৌদ্রের সামনে। রৌদ্র একবার সেদিকে কঠিন চোখে তাকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে, অতঃপর মনোযোগ হয় অরিনের দিকে। রৌদ্র অরিনের প্রেশার চেক করে দেখে অরিনের প্রেশার ফল করছে। রৌদ্র নার্সকে কিছু বলতে যাবে তার আগেই তাদের মধ্য থেকে একজন আগে ভাগে অরিনের জন্য স্যালাইন রেডি করতে ব্যস্ত হয়ে পড়ে। রৌদ্র আর কিছু বলে না। অরিনকে স্যালাইন লাগানোর আগে অপর নার্সকে আদেশের সুরে বলে। ওকে পেশেন্ট ড্রেস পরিয়ে দিন, আর হ্যাঁ অবশ্যই সাবধানে।
বলেই রোদ্র বাইরে যেতে উদ্যত হয়। নার্সটি রোদ্রের কথা মতো অয়নকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাড়াহুড়ো করতে গিয়ে অয়নের গলার কাছে কিছুটা নিচের দিকে অয়নের গলায় ধাক্কা চেনে আঁচড় লেগে অল্প একটু কেটে যায়। নার্সটি সেখানে তেমন কোনো পাত্তা দেয় না, কিন্তু তখনই পেছন থেকে ভেসে আসে এক বিরাট ধমক। হেই ইউ ইডিয়েট, হোয়াট হ্যাভ ইউ ডান? রোদ্র তাড়াতাড়ি এগিয়ে আসে অয়নের কাছে, গলার নিচে লেগে থাকা তরলের দিকে তাকে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। পরক্ষণেই রৌদ্রের চোয়াল শক্ত করে তাকায় নার্সটির দিকে। নার্সটি রৌদ্রের এভাবে তাকানোতে ভরকে যায়। আমতা আমতা করে নিজেই সাফাই দেওয়ার সুরে যেই না মুখ খুলবে অমনি রৌদ্র আরেক হুঙ্কার ছেড়ে বলে উঠছে, শাট আপ, জাস্ট শাট আপ। আপনি আমার দু চোখের সামনে থেকে সরে যাবেন, আদারওয়াইজ আমি এই মুহূর্তে কি করব তার নিশ্চয়তা আমি নিজেও দিতে পারবো না। গেট লস্ট আই সে। নার্সটি রৌদ্রের এহেন ব্যবহার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। সামান্য এতটুকু ব্যথা লাগায় কেউ এমন রিয়াক্ট করে? এই লোক কি পাগল? না না, পাগল হলে গিয়ে ডক্টর হতে পারতো। নার্সটি নিজের চিন্তায় মজে থাকা অবস্থায় রৌদ্র আরেকবার চেঁচিয়ে ওঠে। আউট। নার্সটি তৎক্ষণাৎ আটকে ওঠে। সম্বিত ফিরে পেয়ে মুখে জগতের আধার নিয়ে প্রস্থান করে কেবিনটি থেকে। অন্যদিকে রৌদ্র এবার নিজ উদ্যোগে অরিনের সবটা সামলায়। অরিনকে নিয়ে যে সে বিন্দু মাত্র আপোস করতে পারবে না। অনিক, কোথায় তুই? সেই যে 1 ঘন্টা আগে ফোন দিয়ে বললি অরি তোর সাথে, তারপর তো এখনো বাসায় ফিরলি না। বলছি তোদের ভাই বোনের ঘোরাঘুরি কি আজ আর শেষ হবে? তোর আব্বুও বিরাট ক্ষেপে আছেন তোর ওপর। কখন ফিরবি তোরা? রাফিয়া বেগমের কথার ওপাশ থেকে অনেক নীরব ভূমিকা পালন করে। অনেক তখন অরিনকে খুঁজে না পেয়ে তার মায়ের কাছে মিথ্যে বলেছিল যে অরিন তার সঙ্গে আছে এবং তারা দুজনে একটু বাইরে ঘোরাঘুরি করে তারপর ফিরবে। এই সম্পূর্ণ কথাটি অবশ্য রোদ্র তাকে শিখিয়ে দিয়েছিল। অনেক তো শুধু কপি পেস্ট করেছে আর কি। অনেক বেশ কিছুক্ষণ পর হালকা গলা খাকারি দিয়ে বলতে শুরু করে, আসলে আম্মু আর বেশিক্ষণ লাগবে না, এই তো জাস্ট আধা ঘন্টা। কি, এখনো আধা ঘন্টা পর বলছিস? ঠিক আছে, যা ইচ্ছে কর তোরা, রাখছি আমি। বলেই রাফিয়া বেগম খট করে ফোনটি কেটে দেয়। অনেকও যেন হাঁপ ছেড়ে বাঁচে। চোখ দুটো পিটপিট করে খোলার ব্যাপক চেষ্টা চালাচ্ছে অরিন। মাথায় কেমন ভোঁতা একটা যন্ত্রণা হচ্ছে ওর। কিয় কাল বাদে চোখ দুটো খুলে আশেপাশে তাকায় অরিন। বুঝতে চেষ্টা করে এই মুহূর্তে ওর অবস্থান। কয়েক মুহূর্ত বাদে ধীরে ধীরে তখনকার ঘটে যাওয়া সকল ঘটনা একে একে মনে পড়তে থাকে। ওর তৎক্ষণাৎ ভয় কেঁপে উঠছে অরিন। চোখ মুখে নেমে আসে এক বিষাদের আভাস। অরিন সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে বন্ধ করে ফেলে। হঠাৎ টের পায় তার মাথার উপর কারো আলতো হাতের ছোঁয়া। অরিন ধীরে ধীরে চোখ মিলে মাথার উপর থাকা হাতের মালিকের দিকে তাকাতে চোখ মুখে দেখা মিল এক অদ্ভুত দূতের। অরিন কিছু বলতে যাবে তার আগেই তার চোখে দৃশ্যপটে ভেসে উঠছে রৌদ্রের রক্তাক্ত মুখশ্রী। অরিনের সর্বাঙ্গে আবারও কাঁপনের সৃষ্টি হয়। অরিন রৌদ্রের হাতটা মাথা থেকে ঝটকা দিয়ে সরিয়ে দেয়। কাঁপা কাঁপা কঞ্চে বলে, ছবেন না আমায়। আমায় রোদ ভাই, আপনার হাতের রক্ত। অরিন ফুপিয়ে কেঁদে ওঠে। আর রৌদ্র সে তার প্রেয়সীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখভঙ্গি একদম স্বাভাবিক। কিছুক্ষণ আগেও যে মানুষটার চোখে মুখে অরিনের জন্য ব্যাকুলতা, অস্থিরতা, চিন্তা, বিপদ ছিল, এখন সেই মানুষটা একদম শান্ত নির্বিকার। রৌদ্র অরিনের বেডের পাশে টুলে বসে। হাত বাড়িয়ে অরিনের একটা হাত নিজের হাতের আজলায় নিয়ে সযত্নে চেপে ধরে। অরিন যেন মুহূর্তে সবটা ভুলে শান্ত হয়ে গেল। টলমল চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র সেই টলমল আখিদয়ের দিকে তাকে সামনে চোখ গেলে অতঃপর অত্যন্ত কোমল গলায় বলতে লাগলো, অরি, এই পৃথিবীতে সবাই ভালো না বাচ্চা। সবাই যেমন ভালো না, তেমনই কেউ কেউ ভালো ব্যবহারের যোগ্য না। ঠিক তেমনি আজকে তোকে যারা কষ্ট দিতে চেয়েছিল তারা কি ভালো ছিল বল? অরিন আস্তে করে মাথা নাড়িয়ে না বলে। রৌদ্র সেদিকে তাকে আবারও বলতে শুরু করে, এক্স্যাক্টলি। ওরা যেমন ভালো ছিল না তেমনি ভালো ব্যবহারের যোগ্য ছিল না, তাই তো আমি ওদের মারলাম। আচ্ছা তুই বলতো আমার জায়গায় তুই হলে কি করতিস? মারতি না ওদের? অরিন তৎক্ষণাৎ মাথা ছাকায়। রৌদ্র তার দিকে তাকে মুচকি হাসে। অতঃপর ঠান্ডা স্বরে বলল, বুঝলাম। যদি এমনটাই হয়ে থাকে যে আমাদের অরিও ওদের মারতো, তাহলে তো অরি খুব স্ট্রং, তাই না? অরিন নিচু স্বর, তাহলে স্ট্রং মেয়েরা এত তাড়াতাড়ি দুর্বল হলো কিভাবে বলতো? নিজেকে যতটা স্ট্রং রাখবি ততটা নিজের জন্যই ভালো। আর একটা কথা বলবো, শুনবি? অরিন তাকায় রৌদ্রের দিকে। রৌদ্র শান্ত স্বরে বলল, বাসায় আজকের হওয়া কোনো ঘটনা একদম বলবি না, ওকে? অরিন ফ্রি কুচকায়। চটপট করে বলল, কেন?
বলবো না কেন? রৌদ্র গম্ভীর কণ্ঠে বলল, আজকের ঘটনা বাসায় বড়দের কান অবধি গেলে সবার আগে সবাই তোর বাইরে যাওয়া বন্ধ করবে, দ্বিতীয়ত তারা খামোখা টেনশন করবে। এখন তুই বল, তুই কি এসবের একটাও চাস? অরিন তৎক্ষণাৎ মাথা নাড়ে না বোঝায়। রৌদ্র মনে মনে বাঁকা হাসে। বোকা অরিন কি আর বুঝবে তার রোদ ভাই কেন তাকে এগুলো বাসায় জানাতে বারণ করছে। রৌদ্র অরিনকে কেবিনে রেখে বাইরে চলে আসে। অনেককে দেখে তার দিকে এগিয়ে এসে গম্ভীর গলায় শুধায়, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। অরিন ইজ ওকে নাও, ওর শুধু এখন রেস্টের প্রয়োজন। তুই ওকে বাসায় নিয়ে যা, আর যেমনটা আমি বলেছি ঠিক তেমনটাই বাসায় বলবি, কেমন? অনেক মাথা নাড়ায়, কিন্তু আবারও প্রশ্ন করে হচ্ছে। আমি বনুকে নিয়ে যাব, তার মানে তুমি আমাদের সাথে আসছো না? রৌদ্র প্রত্যুত্তরে নীরব থাকে। অনেক আবারও জিজ্ঞেস করে, বলো না, এত রাতে এখন আবার কোথায় যাবে? এটা রৌদ্র এবার চোয়াল শক্ত রেখে শার্টের হাতে গুটাতে গুটাতে জবাব দেয়, একজনের পাওনা বাকি আছে, তাকে তার পাওনা বুঝিয়ে তারপর ফিরবো। এই চোখ বড় বড় করে তাকায় রৌদ্রের দিকে। কিছু বলবে তার আগেই কানে আসে রৌদ্রের আলটিমেটাম। নো মোর ওয়ার্ডস। তোর ভাইয়ের প্রাণকে সাবধানে বাসায় নিয়ে যাবি, ওর যাতে চুল পরিমাণে অসুবিধা না হয়। সম্বন্ধী মশাই। অনেক হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে এখনো। রৌদ্রের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, সত্যি আমার রোদ ভাই তো? কি হয়েছে তোর হাতে 1 স্টেপ লাগানো কেন? কোথায় ব্যথা পেয়েছিস আবার? বিচলিত কণ্ঠে কথাগুলো বলে অরিনকে কাছে টেনে নেন রাফিয়া বেগম আর মাইমুনা বেগম। রাইসা বেগম পানির গ্লাস এগিয়ে দেয় অরিনকে। জুবাইদা বেগম অরিনের এই অবস্থা দেখে রান্নাঘরে ছুটছেন শরবত বানিয়ে আনতে। রুহি, আহি, মাহি সকলে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। এই মুহূর্তে ছোট্টখাট্ট একটা ভূমিকম্পই বয়ে যাচ্ছে অনিকের উপর দিয়ে। অনিক অরিনকে নিয়ে বাসায় ফিরতে সকলে একসাথে ঘিরে ধরে তাদের। অরিনের হাতে ব্যান্ডেজ লাগানো দেখে শুরু হয় সকলের হাজারো প্রশ্নের ঝুড়ি। কিভাবে ব্যথা পেল, কোথায় ছিল এতক্ষণ, কোনো বিপদ হয়েছিল কি না, ইত্যাদি আরও নানান প্রশ্ন শুনতে শুনতে এক প্রকার হাঁপিয়ে উঠেছে অনেক। তবু মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারছে না। আবার মা সবার সামনেই গালে দুখা বসিয়েই দেয়। এই বয়সে বড়দের হাতে মার খেয়ে ইজ্জতের দফা রফা করবার কোনো ইচ্ছে নেই তার। তাই তো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সাব্বির সাহেব তো ইতিমধ্যে অনেকের উদ্দেশ্যে দু একটা হুঙ্কার দিয়েই বলেছেন, তুমি সাথে থাকো সত্ত্বেও আমার মেয়েটা এত ব্যথা পেল কিভাবে? অনেক জবাবে বরাবরই মৌনতা বজায় রেখেছে। মনে মনে বারংবার সাজাচ্ছে রৌদ্র ভাইয়ের শিখিয়ে দেওয়া কথাগুলো। সাব্বির সাহেব দু একটা ধমকাধমকি দিয়েও চুপ করে গেলেন। এত কিছুর মধ্যে কবির সাহেব এখনো গভীর মুখে দাঁড়িয়ে আছেন অনেকের সম্মুখে। ফ্রিকোয়েন্সেন করে তাকিয়ে আছে তার দিকে, হয়তো মনে মনে কোনো উত্তর খুঁজছেন। কবির সাহেব এবার মুখ খুললেন, গলায় কাঠিন্যতা বজায় রেখে বললেন, অনেক, আমার রুমে এসো। বলে তিনি চলে গেলেন নিজের রুমে। অনেক তার বড় আব্বুর কথা শুষ্ক ঠোক গিলে পরে মাথা নিচু করে রেখেই হাঁটা ধরে বড় আব্বুর রুমের দিকে। রুমের দরজার সামনে এসে আর ভেতরে ঢুকে সাহস পায় না অনেক। কেন যেন সে তার বড় আব্বুকে একটু বেশি ভয় পায়। হয়তো এই ভয় তার প্রতি অগাধ সম্মানের ফলস্বরূপ। অনেককে নিজের ভাবনা মশগুল থাকতে দেখে কবির সাহেব হালকা গলা খাকারি দিলেন, গম্ভীর সুরে শুধলেন, ভেতরে এসো। অনেক হকচকায়, পরে মাথা ঝাঁকিয়ে ভেতরে প্রবেশ করে। মাথা নিচু করে দাঁড়ায় রকিং চেয়ারের সামনে, যেখানে আপাতত কবির সাহেব গম্ভীর মুখে বসে তার দিকে তাকে আছেন। অনেকের বুকটা দুরু দুরু করে কেঁপে উঠছে। কপালে এসে ভিড় জমায় কয়েক ফোঁটা ঘামের বিন্দুকণা। কবির সাহেব নিজের পকেট থেকে রুমাল বের করে অনেকের সামনে এগিয়ে দেয়, বলে, কপালের ঘামগুলো মুছে নাও। অনেক কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রয় কিয়ৎকাল। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে কাপা হাতে নিয়ে নেয় রুমালটি। অনেক রুমালটি দিয়ে কপালের ঘাম মুছবার সময় আবারও তার কানে আসে কবির সাহেবের গভীর কণ্ঠ, রুমে এসি চলা সত্ত্বেও এত ঘামছো যে, তোমার শরীর ঠিক আছে তো? অনেক মুহূর্তে ঘাবড়ে যায়। কপালের উপর রুমাল দিয়ে চেপে রাখা হাতে থমকে যায়। অনেক বহু কষ্টে আমতা আমতা করে বলে, না মানে তেমন কিছু না বড় আব্বু, এমনিতেই গরম লাগছিল একটু। কবির সাহেব নিজের দৃষ্টিতে এখন অনেকের দিকে তাকিয়ে শ্লেষাত্মক হাসি দিয়ে বললেন, মনে রেখো, আমি তোমার বড় আপু। এই হাত দুটো দিয়ে তোমাদের লালন পালন করেছি। সে আমি কিনা এতটুকু বুঝবো না যে
কোনটা সত্যি অথবা মিথ্যে। এখন সবটা ঠিকঠাক বলে দাও তো, কি হয়েছিল অলি মামুনের সাথে? অনেক বুঝি এক অদ্ভুত দোলাচলে ফেসে গেছে। একদিকে রোদ ভাইয়ের করা নিষেধ, তো অন্যদিকে তার বড় আব্বুর করা হুকুম। কি করবে এখন ও? অনেক কিছু একটা ভেবে উত্তর দেয়। বড় আব্বু, আমি আর অরিন আইসক্রিম খেতে গিয়েছিলাম। সেখানে হঠাৎ দুইজন ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে। আর তুমি তো জানোই বনু রক্ত সহ্য করতে পারে না, তাই ও স্পটেই জ্ঞান হারায়। তখন আমি রোদ ভাইয়াকে সবটা জানাই। তিনি এসে অরিনের ট্রিটমেন্ট চালায়, তাই তো ফিরতে কিছুটা লেট হয়। আমি বাসায় কাউকে বলিনি, কারণ তোমরা সবাই চিন্তা করবে তাই। কবির সাহেব অনিকের কথা এখনও আগের ন্যায় মুখভঙ্গি করে রেখে তার দিকে তাকিয়ে আছে। কবির সাহেবের মুখভঙ্গি দেখে বোঝার জো নেই তিনি আদৌ অনিকের কথা বিশ্বাস করলেন কি না। অনিক মাথা নিচু করে রেখেই বলল, বড় আব্বু, আর কিছু জিজ্ঞেস করবে? কবির সাহেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন, কোমরের পিঠে দু হাত বেঁধে গম্ভীর গলায় শুধলেন। আশা করি তুমি আমার সাথে সত্যিটাই বলছো, কেননা আমি মিথ্যে কিংবা মিথ্যেবাদী দুটোকেই ঘৃণা করি। বলে তিনি অন্য পাশে ফেললেন, আবারও একই ভঙ্গিমায় বললেন, এবার তুমি আসতে পারো। অনেক হাঁপ ছেড়ে বাসে সঙ্গে সঙ্গে প্রস্থান ঘটায় সেখান থেকে মনে মনে বলেই বসে, খোদা, এই দুই বাবা ছেলের মাঝে আমার মতো এক অবলা নিরীহ মানুষকে কোন দুঃখে যে ফেলতে গেলে। অনেক আবারও ফির আসে ড্রয়িং রুমে। অরিনকে আশেপাশে কোথাও না দেখে মাকে জিজ্ঞেস করে। রাফিয়া মা, বনু কই? বেগম তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালেন ছেলের দিকে, চটে যাওয়া মেজাজে বললেন, সে খবর নিয়ে কী লাভ তোমার? একটা বারও বলছো মেয়েটা যে সেন্সলেস হয়ে গিয়েছিল, একাই সবটা সামাল দিতে চলে গেলে। ইদানিং খুব বড় হয়ে গেছিস, তাই না? মায়ের কথায় মুখটা চুপসে যায় অনিকের। মনে মনে ভাবে, মা, আমি জানি তুমি সহ সকলেই কষ্ট পেয়েছ, কিন্তু এও জানি পুরো ঘটনাটা যদি তোমাদের জানাই তাহলে তোমরা আরও কষ্ট পাবে। এর চেয়ে বরং আমি না হয় সবার দু একটা কথা হজম করলাম। অনিকের নীরবতা দেখে রাফিয়া বেগম আবারও তেজ নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো মায়ের কথা ইগনোর করে চুপ থাকবেই। বাহ বেশ, এই জন্যই বুঝি ছেলে মেয়েদের এত বড় করেছি, প্রত্যেককে নিজেদের মতো করে চলে। মেয়েও যেমন ছেলেটাও তেমন। অনেক এইবার মৃদু হাসে, বাচ্চাদের মতো ধীরগতিতে এগিয়ে আসে সোফায় বসে থাকা মায়ের দিকে। পাশে জুবাইদা বেগম ইশারায় কিছু একটা শিখিয়ে দিলেন, যেন অনিকও ইশারায় সম্মতি জান। অতঃপর কোনো কালবিলম্ব না করে মায়ের কোলে মাথা রেখে মায়ের কোমর জড়িয়ে ধরে আহ্লাদি হয়ে বলতে থাকে, ও মা, মা, আই এম সরি না, এবারের মতো মাফ করে দাও। কথা দিচ্ছি নেক্সট টাইম আর এমনটা করবো না। মায়েদের মন তো মোমের মতো নরম, সেখানে সন্তান যদি এমন আহ্লাদিপনা করে তাহলে কি আর শক্ত থাকা যায়। রাফিয়া বেগমও নিমিষেই গলে গেলেন, তবু মেকি রাগ দেখিয়ে বলেন, হয়েছে হয়েছে, এবার ইমোশনাল ব্ল্যাকমেইল বন্ধ করো। তোমরা দু ভাই বোন তো আবার এসবের সেরা। সরো এখন। অনেক মায়ের কোলে মাথা রেখে চুপটি করে পড়ে থাকে। চোখ কামড়ে নিঃশব্দে হাসে আহ্লাদি স্বরে টেনে টেনে বলে, ও মা গো, এবারের মতো মাফ করে দাও না। কথা দিচ্ছি এক লাল টুকটুকে বোমা এনে দেবো তোমার জন্য। রাফিয়া বেগম বিষম খেলেন। পাশ থেকে জুবাইদা বেগম এই কথা শুনে হো হো করে হেসে উঠছেন। মাইমুনা বেগম আর রাইসা বেগম মিটমিট করে হেসে যাচ্ছেন। রাফিয়া বেগম ছেলের কান মলিয়ে দিলেন। অনেক হালকা ব্যথায় কুকিয়ে উঠছে। রাফিয়া বেগম বললেন, অসভ্য ছেলে, দিন দিন নির্লজ্জ হচ্ছ দেখছি। মুখে কিচ্ছু আটকায় না, তাই না? অনেক জোর করে কান ছাড়িয়ে নেয়। মায়ের হাতের নাগাল হতে হালকা সরে এসে আবারও ভাব নিয়ে বলল, বারে, কাল যেটা করতে হবে সেটা আজ বললে সমস্যা কোথায়? আর তাছাড়া তোমরা তো ইচ্ছে করে নিজের ছেলের বউ দেখার, নাতি নাতির সঙ্গে খেলা করার। কি ভুল বললাম নাকি? রাফিয়া বেগম হতবুদ্ধি নিয়ে দাঁড়িয়ে রইলেন। কি বললো তার ছেলে এগুলো? ছেলেটা তার এতটা নির্লজ্জ হলো কবে থেকে? কই, এই পরিবারে তো এমন ছোটকাটা স্বভাবের কেউ নেই, তাহলে এ ছেলে এমন স্বভাব কোথা থেকে পেল? পাশ থেকে জুবাদা বেগম সহ বাকিদের হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। মাইমুনা বেগম বহু কষ্টে হাসি থামিয়ে জিজ্ঞেস করলেন, তা অনেক বাবা, তোর কি কাউকে পছন্দ থাকলে বল, আমরা আজই বাড়িতে এ নিয়ে তোড়জোড় চলাবো। শত হলেও মেজুবুর দাদি হওয়ার এত শখ, আগে জানলে তো বছরখানেক আগে এই শুভ কাজ সম্পূর্ণ করে দিতাম রে। বলে আবার অটো হাসিতে মেতে পড়েন তিনি। পাশ থেকে জুবাইদা বেগম হাসতে হাসতে সহমত জানিয়ে বলতে লাগলেন, তা যা বলেছিস সেজো, ছেলে আমার এত বড় হলো, আগে যদি জানতাম তাহলে রুহির আগে ওর বিয়েটাই ফাইনাল করতাম।
অনিকও বুঝি এবার কিছুটা লজ্জায় পেল। মায়ের সঙ্গে কিছুটা দুষ্টুমি করতে গিয়ে ভাবে ফাঁসবে। জানা থাকলে হয়তো কবু এই ভুল করতো না। অনেক লজ্জা রাঙা মুখ নিয়ে বলল, বড়মা থাক না এখন এসব। অনিকের কথা শেষ হবার আগে রাইসা বেগম তার কাছে এলেন। অনিকের থুতনি ধরে বললেন, কি ব্যাপার অনিক, নিজেই বিয়ের কথা তুলে নিজেই এমন লজ্জা পাচ্ছ? বাবা, কি সুন্দর নতুন বরের মতো লাগছে দেখতে। অনিক এবার অপ্রস্তুত হয়। মাথার চুলগুলো হালকা চুলকিয়ে বলে, কি যে বলো না ছোট মা, আমি কোথায় লজ্জা পাচ্ছি? রাইসা বেগমের কথা শুনে হেসে কুচুকুচি হওয়ার মতো অবস্থা। তিনি রাফিয়া বেগমকে কিছু বলতে যাবে অমনি রাফিয়া বেগম দাঁত কিরমিরিয়ে বললেন, নির্লজ্জ ছেলে একটা। অনেক ক্যাবলাকান্ত হাসি দিয়ে মুহূর্তেই কেটে পড়ে সেখান থেকে। এদিকে তার চলে যাওয়ায় আরেক দফা হাসির রোল পড়ে গেল বাড়ির বড়দের মাঝে। হালকা ব্যথাতুর গোঙানি শব্দ ছাড়া বদ্ধ রুমটাতে আর কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে নিঃশ্বাস নিলেও যেন তা স্পষ্ট কর্ণগোচর হবে। চোখের ব্যথায় চোখ মেলে তাকানো যেন দায় এই মুহূর্তে। শিহাব বহু কষ্টে চোখ দুটো খুলে রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই তার চেষ্টা ব্যর্থ হয়। এক হাত ভেঙে গুড়িয়ে দেওয়া অন্য হাতটি যেন রাজ্যের ভার বহন করে আছে। এমন লাগছে কেন ওর? কি হয়েছে ওর হাত দুটোতে? শিহাব আবারও চেষ্টা চালায়। চোখ দুটো মেলে তাকাতে প্রায় মিনিট খানেক চেষ্টা চালাবার পর শিহাব উপলব্ধি করে তার এক চোখে অসম্ভব ব্যথা হচ্ছে এবং সেই চোখ দিয়ে আপাতত অন্ধকার, বই কিছুই দেখতে পাচ্ছে না সে। শিহাবের বুকটা সঙ্গে সঙ্গে ধক করে উঠে। সে তৎক্ষণাৎ হাত উঁচিয়ে চোখ ধরতে চায়, কিন্তু এ কি, ওর হাতটা টের পাচ্ছে না কেন? শিহাব আবারও চেষ্টা করে, না, ও সত্যি বাম হাতটা টের পাচ্ছে না, অবশ্য লাগছে একদম। শিহাব এক চোখে দিয়েই অবশ্য হাতটার দিকে তাকায়। মুহূর্তে একটা বিকট চিৎকার দিয়ে পুরো ঘর কাঁপিয়ে তোলে। ও চিৎকার দিতে দিতে পাগলের মতো বলতে থাকে, আমার হাত, আমার হাত, আমার হাত কেটে দিছে, আমার হাত। শিহাবের আত্মচিৎকার এক বিকট ধ্বনিতে প্রতিধ্বনি হচ্ছে পুরো ঘরময়। সে গলা কাটা প্রাণীর ন্যায় ছটফট করতে থাকে একাধারে। সে পাগলের মতো বিলাপ করে যাচ্ছে। তখনই তার কানে আসে কারো শীষ বাজানোর আওয়াজ। শিহাবের কান্নাগুলো মুহূর্তে দলা পাকিয়ে যায়। ভয়ে ভয়ে এক চোখ দিয়ে আওয়াজের উৎসের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে শরীরে কাঁটা দিয়ে উঠে ওর সামনে একটা চেয়ারে দু হাঁটুর উপর ভর দিয়ে বসে আছে রুদ্র। তার দু হাতে দুটি ধারালো ছুরি, যা ইতিমধ্যে একে অপরের সাথে কর্কশ শব্দ তুলে ঘর্ষণ খাচ্ছে। রৌদ্রের সারা শরীর রক্তে রঞ্জিত, সবুজ শুভ্র মুখশ্রী রক্তে লেপচে গিয়ে এক পৈশাচিক আকার ধারণ করেছে। ছোটে বাচ্চে, কান লাগিয়ে দেওয়ার মতো শীষের সুর। শিহাব ভয়ে কেঁপে উঠছে, কাপা কাপা কঞ্চে বলে, তুমি রুদ্র না? রৌদ্রের হাত দুটো থেমে যায়। সরু চোখে তাকায় শিহাবের দিকে, মুখে শয়তানি হাসি টেনে বলে উঠছে, রৌদ্র না, বল তোর জম। বলে চেয়ার ছেড়ে এগিয়ে আসে শিহাবের দিকে। শিহাব রৌদ্রের এগিয়ে আসা দেখে কাপা কাপা কঞ্চে বলল, ছেড়ে দাও আমায়, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন অরিনের। বাকি কথা শেষ করবার আগে রৌদ্র শিহাবের মুখ বরাবর সজোরে লাথি দেয়। শিহাব ব্যথায় কুকিয়ে ওঠে। তার নাক বেয়ে ফিনকি দিয়ে রক্ত বহিত হতে শুরু করে। রৌদ্র তার চুলগুলো মুষ্টির ভেতর নিয়ে চোয়া শক্ত করে বলল, আমার সানশাইনের নামও যদি তোর ওই মুখে ওঠে, তাহলে এবার তুই নিজের জীবটাও হারাবি। শিহাব আটকে উঠছে। নিজের সকল ব্যথা ভুলে কান্নার জড়ানো কঞ্চে বলতে থাকে, মাফ করে দাও আমায়, প্লিজ ছেড়ে দাও, মেরো না আমায় প্লিজ। রৌদ্র শিহাবের চুলগুলো ছেড়ে দেয়। ওর দিকে চোয়া শক্ত করে জবাব দেয়, না, তোকে আমি প্রাণে মারবো না, কারণ আমি রৌদ্র কাউকে প্রাণে মারি না। কেননা আমি চাই না কোনো নর্দমার কীটকে মেরে নিজের হাত দূষিত করতে। বলি সে আবারও শিহাবের সামনে হাঁটু গেড়ে বসে। শিহাবের সামনে একটি আয়না ধরে বলে, দেখ তো তোর চেহারাটা এখন কেমন লাগছে। শিহাব সাথে সাথে তাকায় নিজের প্রতিবিম্বের দিকে। মুহূর্তে আরেকটি বিকট চিৎকার
বের হয়ে আসে তার মুখ থেকে। পেছনে দেয়ালের সঙ্গে মাথা বাড়ি দিতে দিতে কাঁদতে থাকে। কান্না জড়ানো কঞ্চে বলে উঠছে, এতটা ভয়ানক করে দিলে আমার চেহারাটা। এর চেয়ে ভালো ছিল তুমি আমায় মেরে ফেলতে। রৌদ্র তার কথা বাঁকা হাসে, তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকে বলতে থাকে, তোর ভাগ্য ভালো যে এই রৌদ্রের জীবনে এক মায়াবিনী আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, যার সাথে সারা জীবন বাঁচার বড্ড লোভ আমার। তাই তো কাউকে মেরে তার কাছ থেকে চিরতরে দূরে সরতে চাই না। বিশ্বাস কর, আমার যদি কাউকে মেরে ফেলার অনুমতি থাকতো তাহলে আমি সবার আগে তোকে শেষ করতাম। কিন্তু আফসোস, ইটস মাই ব্যাড, তোকে আমি মারতে পারবো না।